বাংলাকে প্রথমবার ভাগ করা হয়েছিল 1947 সালে। এটা আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষ জানেন বাংলাকে প্রথমবার নয় দ্বিতীয়বার ভাগ করা হয়েছিল 1947 সালে। প্রথমবার ভাগ হয়েছিল তার থেকেও ঠিক 42 বছর আগে। রাতারাতি একটি কলমের আঁচড়ে আপনার মাতৃভূমিকে দু টুকরো করে দেওয়া হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও 1905 সালে বাংলার মানুষের সঙ্গে ঠিক এটাই ঘটেছিল। আর এই সিদ্ধান্ত নিয়েছিলেন একজন মানুষ, লর্ড কার্জন। ব্রিটিশদের মতে এটি ছিল প্রশাসনিক প্রয়োজন। কিন্তু ইতিহাসের পাতায় একটি প্রশ্ন আজও ঘুরে বেড়ায়, যদি এটা শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে কেন লক্ষ লক্ষ মানুষ শোক পালন করেছিলেন? কেন রবীন্দ্রনাথ রাস্তায় নামতে বাধ্য হয়েছিলেন? আর কেনই বা বন্দে মাতারাম প্রতিবাদের স্লোগান হয়ে উঠেছিল? আর কেন ব্রিটিশ সরকার মাত্র 6 বছরের মাথায় নিজেদের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল? বঙ্গভঙ্গের ইতিহাস আসলে শুধু একটি প্রদেশ ভাগ হওয়ার গল্প নয়, এটি একটি সাম্রাজ্যের ভয় আর একটি জাতির জেগে ওঠার গল্প। আজ আমরা জানব 1905 সালে বঙ্গভঙ্গের সেই অজানা ইতিহাস, যার প্রতিধ্বনি আজও শোনা যায় বাংলা এবং উপমহাদেশের রাজনীতিতে। গল্পটা শুরু হচ্ছে 1904 সালে বাংলা থেকে। আজকের বাংলা নয়, তখনকার বাংলা ছিল বিশাল। বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, উড়িষ্যা এবং অসমের বড় অংশ মিলিয়ে তৈরি হয়েছিল আজকের বাংলা। কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। অর্থনীতি, শিক্ষা, সাহিত্য, সংবাদপত্র সব কিছুর কেন্দ্র। কিন্তু ব্রিটিশদের কাছে বাংলার সবচেয়ে বড় পরিচয় ছিল একটু অন্য। বাংলা ছিল প্রশ্ন করার জায়গা। আর এখানেই সবচেয়ে বেশি মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কথা বলেছিল। এখানেই সংবাদপত্রগুলো সবচেয়ে বেশি সমালোচনা করেছিল। এখানে ছাত্ররা রাজনীতি নিয়ে ভাবতে শুরু করেছিল। এখানেই জাতীয়তাবাদের আগুন সবচেয়ে দ্রুত ছড়াচ্ছিল। ব্রিটিশ প্রশাসনের কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল, যদি বাংলার মানুষ এভাবে একসঙ্গে থাকে তাহলে একদিন তাদের শাসন করা কঠিন হয়ে যাবে। আর তখনই জন্ম নেয় বাংলাকে দুর্বল করার পরিকল্পনা, বঙ্গভঙ্গের পরিকল্পনা। অবশ্য ব্রিটিশরা প্রকাশ্যে তখন অন্য কথা বলছে। তারা বলছিল বাংলায় এত বড় হয়ে গেছে যে এক জায়গা থেকে শাসন করা আর সম্ভব না, তাই প্রশাসনের সুবিধার জন্য বাংলাকে ভাগ করা হবে। শুনতে খারাপ লাগে না? আজও অনেক সরকার এই একই যুক্তি দিচ্ছে। কিন্তু ইতিহাসের মজার বিষয় হলো মানুষ কি বলছে, আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কি জানেন, মানুষ কি ভাবছে। ব্রিটিশ কর্মকর্তাদের চিঠি আর সরকারি নথি ঘাঁটলে একটা অন্য ছবি দেখা যায়। একজন উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তা, হার্বার্ট রিসলি, তিনি লেখেন, ইউনাইটেড বেঙ্গল ইজ এ পাওয়ার, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে বাংলা আসলে একটা শক্তি। আর সেই শক্তিকেই ভাঙতে চেয়েছিল ব্রিটিশ সরকার, কারণ তারা জানতো একসঙ্গে থাকা মানুষকে হারানো একটু কঠিন, ভাগ হয়ে যাওয়া মানুষকে শাসন করা সহজ। এবং সেখান থেকেই জন্ম নেয় সেই নীতি, ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো তারপর শাসন করো। তারপর এলো সেই দিন 1905 সালে 16ই অক্টোবর, যে দিনটার কথা আজও ইতিহাস মনে রেখেছে। সেদিন থেকেই কার্যকর হওয়ার কথা ছিল বঙ্গভঙ্গ। কিন্তু ব্রিটিশরা যা আশা করেছিল বাস্তবে ঘটেছিল ঠিক তার উল্টো। তারা ভেবেছিল মানুষ চুপচাপ সিদ্ধান্ত মেনে নেবে, কিন্তু বাংলার মানুষ চুপ থাকেনি। সেদিন সকাল থেকেই কলকাতা, বরিশাল, ঢাকা, রাজশাহী, কৃষ্ণনগর সর্বত্র এক অদ্ভুত পরিবেশ। হাজার হাজার মানুষ গঙ্গার ঘাটে জড়ো হলেন। অনেকে উপবাস করলেন, অনেকে আবার সাদা পোশাক পরলেন। অসংখ্য দোকান বন্ধ রইল, রাস্তা ভরে গেল মিছিল আর প্রতিবাদে। কিন্তু সবচেয়ে অসাধারণ দৃশ্যটা ছিল একটু অন্য। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের কাছে আবেদন করলেন, হিন্দু মুসলিম সবাই একে অপরের হাতে রাখি বাঁধুন। সেদিন হাজার হাজার মানুষ রাখি বেঁধে ঘোষণা করেছিলেন, বাংলাকে কাগজে ভাগ করা যেতে পারে ঠিকই, কিন্তু বাংলার মানুষকে ভাগ করা যাবে না। আর চারদিকে তখন একটাই ধ্বনি, বন্দে মাতারাম। ব্রিটিশরা বুঝতে পারছিল এটা শুধু প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নয়, এটা মানুষের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবার এখানে একটা ঘটনা আছে যেটা খুব কম মানুষই হয়তো জানেন। আচ্ছা, আপনি কি জানেন
আজ যে গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেই গানটিরও জন্ম হয়েছিল এই আন্দোলনের প্রেক্ষাপটে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 1905 সালে রবীন্দ্রনাথ এই গান রচনা করেন বাংলা সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে। তিনি বুঝেছিলেন রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করা যায়, কিন্তু মানুষের আবেগ, মানুষের ভাষা এবং সংস্কৃতিকে ভাগ করা এত সহজ নয়। এই গান দ্রুত আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। তিনি রাজনীতির ভাষায় কথা বলেননি, তিনি মানুষের হৃদয়ের ভাষার কথা বলেছিলেন। আর ঠিক সেই কারণেই 120 বছরেরও বেশি সময় পরে সেই গান আজও বেঁচে আছে। কিন্তু প্রতিবাদ শুধু গান আর মিছিলেই থেমে থাকেনি। খুব দ্রুত আন্দোলন আরো বড় রূপ নিতে শুরু করলো। মানুষ সিদ্ধান্ত নিতে শুরু করলো, যদি ব্রিটিশ সরকার বাংলাকে ভাগ করে তাহলে আমরা ব্রিটিশ পণ্য ব্যবহার করব না। বিদেশি কাপড় বর্জন, ব্রিটিশ পণ্য পরানোর মধ্য দিয়ে শুরু হলো স্বদেশী আন্দোলন। ছাত্ররা স্কুল থেকে কলেজে প্রতিবাদ শুরু করলো, তৈরি হলো নতুন শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি সাধারণ মানুষও বেশি দাম হলেও দেশি কাপড় কিনতেই শুরু করেছিলেন। শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, এমনকি শ্রমিক, ধীরে ধীরে সবাই এই আন্দোলনের অংশ হয়ে উঠলেন। আর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল। প্রথমবারের মতো অনেক নারী রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে শুরু করলেন। ব্রিটিশরা ভেবেছিল বঙ্গভঙ্গ করলে মানুষ ভাগ হয়ে যাবে, কিন্তু বাস্তবে যা হলো, বাংলার মানুষ তাতে আরো বেশি সংগঠিত হয়ে পড়ল। তারপর কেটে গেছে 6 বছর, প্রতিবাদ চলমান থাকলো। অবশেষে 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ প্রত্যাহারের ঘোষণা দিল। প্রাথমিকভাবে মনে হয়েছিল বাংলার মানুষের আন্দোলন বোধহয় সফল হয়েছে, কিন্তু ইতিহাসের গল্প খুব সময়ই এত সরল হয়। কারণ এই একই সঙ্গে ব্রিটিশরা আরও একটি বড় সিদ্ধান্ত নিল। ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। বাংলা আবার এক হলো ঠিকই, কিন্তু আগের বাংলা আর ফিরে এলো না। বিহার ও ওড়িশাকে আলাদা প্রদেশ বানানো হলো। আর সবচেয়ে বড় কথা, ব্রিটিশরা যে বিভাজনের রাজনীতি শুরু করেছিল তার প্রভাব সমাজে থেকেই গেল। বঙ্গভঙ্গ বাতিল হয়েছিল, কিন্তু ইতিহাসের কিছু ক্ষত মানচিত্র থেকে মুছে গেলেও তা মানুষের মনে থেকে যায়। আজ আমরা যখন পিছনে ফিরে তাকাই তখন বুঝতে পারি বঙ্গভঙ্গ শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল একটি মোড় ঘোরানো ঘটনা। 1905 সালে বাংলা ভাগ হয়েছিল কাগজে, কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়েছিল মানুষের পরিচয়, রাজনীতি আর ভবিষ্যতের ওপর। অন্যদিকে শুরু হয়ে গিয়েছিল বিভাজনের রাজনীতি। অনেক ইতিহাসবিদ মনে করেন 1905 সালের বঙ্গভঙ্গ আর 1947 সালের দেশভাগের মধ্যে একটা অদৃশ্য যোগসূত্র রয়েছে। কারণ দুই ক্ষেত্রেই প্রশ্নটা ছিল এক, পরিচয়, ধর্ম এবং ক্ষমতা। বঙ্গভঙ্গ বাতিল হয়েছিল, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো আজও পুরোপুরি মুছে যায়নি। একটা বিষয় ভেবে দেখুন, 1905 সালে বাংলা ভাগ হয় এবং 1911 সালে সেই সিদ্ধান্তও বাতিল হয়। তাহলে প্রশ্ন হলো, যদি বঙ্গভঙ্গ সত্যিই শেষ হয়ে গিয়ে থাকে তাহলে কেন আজও আমরা এই ঘটনাকে নিয়ে কথা বলছি? কারণ কিছু ঘটনা ইতিহাসের পাতায় শেষ হয়, কিন্তু তার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে। সেই সময় রাজনীতি, সেই সময় সিদ্ধান্ত এবং তার পরিণতি উপমহাদেশের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আর সেই পথ ধরেই ইতিহাস একসময় পৌঁছে যায় 1947 সালের দেশভাগে। হয়তো সেই কারণেই বঙ্গভঙ্গ শুধু অতীতের গল্প নয়, এটা এমন একটা ঘটনা যার প্রভাব আজও ইতিহাস ও রাজনীতির আলোচনায় বারে বারে ফিরে আসে। আপনার কি মনে হয় বঙ্গভঙ্গ কি শুধুই একটা প্রশাসনিক সিদ্ধান্ত ছিল, নাকি ছিল ভারতীয় উপমহাদেশের ভবিষ্যৎ বদলে যাওয়ার একটা রাজনৈতিক মোড়? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ ইতিহাসকে যত বেশি মানুষ জানবে আমরা আপনাদের বর্তমানকে তত ভালো করে বোঝাতে পারবো। আর পরের পর্বে আমরা খুঁজে দেখব 1905 সালের বঙ্গভঙ্গ থেকে 1947 সালের দেশভাগ পর্যন্ত আসলে কিভাবে তৈরি হয়েছিল সেই দীর্ঘ রাজনৈতিক পথ। আজকের মতো এতটাই, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। নমস্কার।